আজকের আজকের ক্লাসে গত 14 তারিখে ডাব্লিউবি সেটের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সেকেন্ড পেপারের যে প্রশ্নপত্র সেই সেকেন্ড পেপারের প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আমাদের ডিসকাস হবে। তো আহ, যদিও এসএলএসটির ইন্টারভিউয়ের প্রসেস চলছে, এসএলএসটির স্টুডেন্টসরা আমাকে জানিয়েছে যে তাদের ইন্টারভিউ, প্রচুর স্টুডেন্টস জানিয়েছে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে আমি আসব। আগামী 24 তারিখে ফিলোসফির ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হবে। আগামী 24 তারিখ, আজকে আজকে কত তারিখ? আজকে 20 তারিখ, তো 20 তারিখ, 24 তারিখ রাত্রেবেলা আমরা একটা ক্লাস করব, যেখানে সমস্ত স্টুডেন্টসদের অভিজ্ঞতা তারা পার্সোনালি আমাকে শেয়ার করেছে, কিন্তু সবার জানা উচিত ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার উপরে আমাদের একটা ক্লাস 24 তারিখ রাত্রেবেলা হবে সকলকে নিয়ে। এবং সেই দিনই একটা ডিক্লিয়ার করব যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের একটা কোর্স ডিক্লিয়ার করব। কারণ এসএলএসটি স্টুডেন্টসরা জানিয়েছে যে এসএলএসটির এই কোর্সটা, ইন্টারভিউয়ের এই কোর্সটা ভীষণভাবে হেল্পফুল হয়েছে। যারা 250 জন ক্লাস করেছে তারা এটা জানে ভালো মতো। তো সিএসসির একটা কোর্স ডিক্লেয়ার করব, এবং তার সাথে সাথে নেটসেটেরও কোর্সের কথা আমি আলোচনা করব, সেই দিনই আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্রই আজকের ক্লাসে আমাদের ডাব্লিউবি সেটের 14 তারিখের পরীক্ষার সেকেন্ড পেপারের যে প্রশ্ন, ফিলোসফির যে প্রশ্ন, তার প্রথম যে 50টা প্রশ্ন, সেই প্রথম 50টা প্রশ্ন নিয়ে আমি আজকের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? তো ডিসকাস করা যাবে না, ডিসকাস করার জন্য হয়তো লেন্দি ক্লাসেস লাগবে। আমি শুধুমাত্র এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হওয়ার কথা, আমি সেটাই আজকের ক্লাসে ডিসকাস করব, আলোচনা করব। তোমরা সবাই একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু আমাকে বলো, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম, দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ম্যাম, দেখা ঠিক আছে, যাচ্ছে। ঠিক আছে। এইবার একটুখানি কারেক্ট আনসারগুলো, প্রথম 50টার যে প্রশ্নের একটুখানি তোমরা একটু জেনে নাও। আমি বাংলাটা ধরেই ডিসকাস করছি যাতে সকল স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? হয়তো এসএলএসটির ক্ষেত্রেও এটা হেল্পফুল হয়ে যাবে আজকের এই ক্লাসটা। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যেটা এক্স সিরিজের মনে হয়, এক্স সিরিজের প্রথম প্রশ্ন যেটা দেখছি সেটা হচ্ছে, একটি বচন যা যৌক্তিক নিয়মের ভিত্তিতে সত্য হয় তাকে বলা হয় কি? 4টে অপশন দিয়েছে, তার মধ্যে অভিজ্ঞতামূলক বচন, তথ্যমূলক বচন, যৌক্তিক সত্য এবং সংশ্লেষক বচন। এটা মানে তাকে বলে যৌক্তিক সত্য। হ্যাঁ, একটি বচন যা যৌক্তিক নিয়মের ভিত্তিতে সত্য হয় তাকে বলে যৌক্তিক সত্য। সুতরাং 1 নম্বরের কারেক্ট আনসার হবে কিন্তু তোমার সি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ভাবে এগিয়ে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি কঠোপনিষদ বর্ণিত শ্রেয় এবং প্রেয়কে সঠিকভাবে উপস্থাপিত করে? 4টে অপশন। প্রেয় তাৎক্ষণিক তৃপ্তি থেকে স্থায়ী ভালোকে নির্দেশ করে। শ্রেয় স্থায়ী ভালোকে নির্দেশ করে, যা তাৎক্ষণিক সুখকে নির্দেশ করে না। শ্রেয় এবং প্রেয় উভয়ই আধ্যাত্মিক অগ্রগতির পথ নির্দেশ করে, কিন্তু শ্রেয় দ্রুততর। শ্রেয় ভোগের পথ নির্দেশ করে। আমার মনে হয় যে এই 4টে আনসারের মধ্যে কারেক্ট আনসার হচ্ছে এটা, যে শ্রেয় স্থায়ী ভালোকে নির্দেশ করে, যা তাৎক্ষণিক সুখকে নির্দেশ করে না। কারণ শ্রেয় যেটা ধর্ম অর্থ কাম এবং মোক্ষের মধ্যে কাম এবং অর্থ, এটা হচ্ছে প্রেয়, বা এগুলো হচ্ছে প্রিয়তর, যেটা তাৎক্ষণিক সুখকে নির্দেশ করে। আর শ্রেয় হচ্ছে স্থায়ী ভালোকে নির্দেশ করে, যা তাৎক্ষণিক সুখকে নির্দেশ করে না। তো 2 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। কোনো জায়গায় যদি কন্ট্রাডিকশন হয় তোমাদের সাথে, তোমরা যে আনসার করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। 3 নম্বর প্রশ্ন, হিন্দু কর্মবাদের প্রেক্ষিতে নিম্নোক্ত বিবৃতিগুলির বিবেচনা করুন এবং প্রদত্ত সংকেতগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঞ্চিত কর্ম হলো যাবতীয় কর্মের আধার। আগামী আগামী কর্ম হলো পূর্বে সম্পাদিত কর্ম। আর প্রারব্ধ কর্ম হলো সেই সব কর্মের ফল, হ্যাঁ, যেগুলি সহ আমরা বর্তমান জন্ম লাভ করি। বাবা, কিভাবে জটিল করেছে! আগামী কর্ম তো পূর্বে সম্পাদিত কর্ম নয়। তাহলে এই 3 নম্বরের কারেক্ট আনসার, কেউ স্ক্রিনে দাগ দিও না মনি, স্ক্রিনে দাগ দিও না, কেউ স্ক্রিনে হাত দিও না। এটার কারেক্ট আনসার হওয়া উচিত 3 নম্বরের ডি, যে কেবলমাত্র 1 এবং 3 সত্য। মানে হচ্ছে সঞ্চিত কর্ম হচ্ছে যাবতীয় কর্মের আধার, আর প্রারব্ধ কর্ম হলো সেই সব কর্মের ফল যেগুলি সহ আমরা বর্তমানে জন্মগ্রহণ করি।
হ্যাঁ, আগামী কর্ম পূর্বে সম্পাদিত কর্ম নয়, আগামী কর্ম হচ্ছে এটার উল্টোটা। তো এই 3 নম্বরের কারেক্ট আনসার কিন্তু ডি। কেবলমাত্র 1 এবং 3 হলো সত্য, এটা আনসার হবে 3 নম্বরে। 4 নম্বরে আমি বাংলাতেই আলোচনা করছি। আচ্ছা, 4 নম্বরে কি বলেছে? অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন। অ্যাসারশনে বলেছে যে ইতি কর্তব্যতা নির্দেশ করে কিভাবে কোন বিষয় সম্পাদিত হবে। আর যুক্তিবাক্য বলেছে হচ্ছে যে মানে রিজন বলেছে উত্তর মীমাংসার প্রেক্ষিতে ইতি কর্তব্যতা হলো কর্তব্যের ধারণা বিষয়ক একটি ব্যাখ্যা। হ্যাঁ, ইতি কর্তব্যতার প্রসঙ্গ এখানে এসেছে। এটার এ হবে কারেক্ট আনসার। ইতি কর্তব্যতা নির্দেশ করে কিভাবে কোন বিষয় সম্পাদিত হয় উত্তর মীমাংসার প্রেক্ষিতে, কিন্তু ইতি কর্তব্যতা হলো কর্তব্যের ধারণা বিষয়ক একটি ব্যাখ্যা। এটা 4 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর কারেক্ট এক্সপ্লানেশন। উত্তর মীমাংসাতে ইতি কর্তব্যবাদ বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে কোনো বিষয় বা কোনো কর্তব্য কিভাবে সম্পাদিত হবে সেটার একটা ব্যাখ্যা দেওয়া হয়। তো 4 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার বলে আমার মনে হয়। আমি কোনো জায়গায় ভুলও হতে পারি, আমি সবসময় এটা স্বীকার করে নিচ্ছি। 5 নম্বর, 5 নম্বরও কিন্তু তোমার অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন। 5 নম্বরের অ্যাসারশনে বলছে যে ঋত মহাজাগতিক ঐক্য এবং পারস্পরিক নির্ভরশীলতা প্রকাশ করে। আর রিজনে বলছে যে ঋত অনুসারে মানব জীবন মহাজাগতিক ঐক্যের দ্বারা প্রভাবিত হয় না। এটা ভুল। হ্যাঁ, ঋত মানব জীবনকেও প্রভাবিত করে। হ্যাঁ, মহাজাগতিক ঐক্যের সাথে মানব জীবনের প্রভাবিত হওয়ার সম্পর্ক আছে। সুতরাং আমার এটা মনে হয় 5 নম্বরের এটার উত্তর হবে হচ্ছে এ হচ্ছে ঠিক, আর আর হচ্ছে ভুল। রিজনটা হচ্ছে ভুল, তার কারণ ঋতু অনুযায়ী মানব জীবন মহাজাগতিক ঐক্যের দ্বারা প্রভাবিত হয় না, না প্রভাবিত হয়। 5 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার, যে হচ্ছে এ হচ্ছে সত্য কিন্তু আর হলো মিথ্যা। হ্যাঁ, 5-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 6 নম্বর, রমা জনের আনন্দে জনের জয়ে আনন্দিত। রমা রিজয়েসেস দ্য ভিক্টরি অফ জন। রমা জনের জয়ে আনন্দিত। হ্যাঁ, নিম্নোক্ত ব্রহ্মবিহারগুলির মধ্যে কোনটি রমার অনুভূতিকে প্রকাশ করে? ঠিক আছে, আমরা জানি যে ব্রহ্মবিহার 4টে: মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। রমা জনের জয়ে আনন্দিত, এটা প্রকাশ করছে মুদিতাকে। মুদিতা, হ্যাঁ, মুদিতা নামক যে ব্রহ্মবিহার, যার কোশ্চেন পাঠিয়েছিলে সে ভুল আনসার করেছে মৈত্রেয়ী। না, রমা আহ, জনের জয়ে আনন্দিত, এটা মুদিতাকে প্রকাশ করে। ঠিক আছে, 6-এর বি হচ্ছে কারেক্ট আনসার। তোমরা কি করেছো যারা পরীক্ষা দিয়েছো? ম্যাম বলো। মৈত্রী করেছিলাম। মৈত্রী না, এটা মুদিতা হবে, ম্যাম মুদিতা। মুদিতাই করেছি। মুদিতা হ্যাঁ, এটা কেন মুদিতাই হবে একটু হবে, বলবেন? মুদিতাই হবে এটা। এটা মুদিতা হবে। ঠিক আছে, দাঁড়াও তো 1 সেকেন্ড, দাঁড়াও। আচ্ছা, 7 নাম্বার, 7 নাম্বারটা জটিল। 7 নাম্বার, which of the following contentions will not maintained by non-cognitivist theorist? নিম্নের কোনো কোন বিবৃতিটি অজ্ঞানবাদী মতবাদের সঙ্গে সম্পর্কিত নয়? মানে অজ্ঞানবাদী মতবাদের সঙ্গে সম্পর্কিত নয় মানে হচ্ছে জ্ঞানবাদী মতবাদের সঙ্গে সম্পর্কিত বা কগনিটিভিস্টদের থিওরির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, মানে কোনটা কগনিটিভিস্টদের থিওরি। হ্যাঁ, এটাই হচ্ছে বলেছে। এখানে বলেছে যে নৈতিক পদগুলি কোনো অধিজাগতিক বা বাহ্য জাগতিক প্রাকৃতিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে না। এটা একটা পয়েন্ট জ্ঞানবাদীদের মতবাদের বলেছে। এরূপ বলা অর্থহীন যে আমরা জানি কোনটি সঠিক, ভুল বা ভালো। নৈতিক অবধারণ ঘটনা সম্পর্কিত সত্য প্রদান করে, আর নৈতিক অবধারণ পরিবর্তনশীল অর্থ সৃষ্টি করে, যেহেতু সেগুলি আমাদের আবেগ উদ্রেক করে কাজে প্রোৎসাহিত করে। 7 নাম্বার, 7 নাম্বারের যেটা কোন বিবৃতিটি অজ্ঞানবাদী মতবাদের সঙ্গে সম্পর্কিত নয় মানে জ্ঞানবাদী মতবাদের সঙ্গে সম্পর্কিত। আই থিঙ্ক এটার উত্তর এ হবে, মানে মানে এটা এটা হচ্ছে তোমার 7 নাম্বারের কারেক্ট আনসার এ হবে মনে হচ্ছে এটা, যে কেবলমাত্র 3 স্বীকার করবেন না, নৈতিক অবধারণ ঘটনা সম্পর্কিত সত্য প্রদান করে। এটা একটু দেখতে হবে।
আমার মনে হচ্ছে যে এটার কারেক্ট আনসার সেভেনের এ হবে। তোমরা কি করেছো? করতে পারোনি? কেবলমাত্র থ্রি স্বীকার করবেন না, নৈতিক অবধারণ ঘটনা সম্পর্কিত সত্য প্রদান করে। আমার মনে হচ্ছে এটার কারেক্ট আনসার সেভেনের এ হবে। ঠিক আছে, এটা একটু দেখতে হবে, কিন্তু মনে হচ্ছে সেভেনের এ হওয়ার কথা। ঠিক আছে, এটা একটু দাগ দিয়ে রাখো, সেভেনের এ। 8 নাম্বার, হুইচ স্টেটমেন্ট ইজ অর আর নট ট্রু অ্যাবাউট কালচারাল রিলেটিভিজম? এটা আমি তোমাদের পড়াবো, কালচারাল রিলেটিভিজম। নিম্নোক্ত কোন বিবৃতিগুলি সাংস্কৃতিক সাপেক্ষবাদ সম্পর্কে সত্য নয়? সত্য নয় বলেছে, মানে সাংস্কৃতিক সাপেক্ষবাদ সেটাকে স্বীকার করে না। এটি প্রকৃতপক্ষে নৈতিক নিয়মাবলীর সাপেক্ষতার বিরুদ্ধে যুক্তি প্রদান করে। এই মতবাদ অনুসারে আহ, সাংস্কৃতিক ইতিহাস, বিশ্বাস প্রভৃতি দ্বারা নৈতিকতা নির্ধারিত হয়। সাংস্কৃতিক সাপেক্ষবাদ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষিত বুঝতে উৎসাহিত করে। আর ফ্রান্স উরি বস হলেন সাংস্কৃতিক সাপেক্ষবাদের কঠোর সমর্থক। ঠিক আছে, এটার মনে হয় যে 8-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, যে 1 নাম্বারটা তোমার সাংস্কৃতিক সাপেক্ষবাদের বিরুদ্ধে সত্য নয়, সম্পর্কে সত্য নয় 1 নাম্বারটা, যে এটি প্রকৃতপক্ষে নৈতিক নিয়মাবলী সাপেক্ষতার বিরুদ্ধে যুক্তি প্রদান করে। তুমি হচ্ছে 8-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার মনে হচ্ছে। 8-এর সি কারেক্ট আনসার, কেবলমাত্র এক সত্য নয়, এক সত্য নয়, বাকিগুলো সবই হচ্ছে তোমার সাংস্কৃতিক সাপেক্ষবাদকে সমর্থন করছে, এক সত্য নয়। মানে হচ্ছে 8-এর সি কারেক্ট আনসার। 9 নাম্বার, 9 নাম্বারে বলছে নৈতিক বাস্তববাদ। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস মেড অ্যাবাউট এথিক্যাল রিয়ালিজম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন গিভেন দেয়ার আফটার। নৈতিক বাস্তববাদ সম্পর্কে নিম্নোক্ত বিবৃতিগুলি পড়ুন এবং নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। নৈতিক বাস্তববাদ অনুসারে নৈতিক দাবি ঘটনা সম্পর্কিত। নৈতিক দাবিগুলি ঘটনার বর্ণনা করছে কিনা তা বিচার করে সত্য বা তা বিচার করে সত্য বা মিথ্যা বলা যায়। অন্ততপক্ষে কিছু নৈতিক দাবি সত্য, এটি একটি জ্ঞানবাদী অবস্থান। এটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার 9 নাম্বারের উত্তর। হ্যাঁ, আই থিঙ্ক এথিক্যাল রিয়ালিজম সম্পর্কে এই 4টে মতবাদই সত্য। অর্থাৎ এথিক্যাল রিয়ালিজম মেনটেন্স দ্য মরাল ক্লেমস, রিপোর্ট ফ্যাক্টস, moral claims are evaluable as true or false by examining whether they represent fact. At least some such affirmations are indeed true, and it is a cognitivist stance. ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে এটা 4টেই সত্য। তো আমার মনে হচ্ছে যে 9 নম্বরের কারেক্ট আনসার ডি হতে পারে, ডি হতে পারে। জটিল প্রশ্ন, মানে খুবই কনসেপচুয়াল প্রশ্ন, না পড়লে এ একা একা নেট সেট আর পরীক্ষা দেওয়ার মতো বিষয় নেই, কিন্তু যে তুমি একা পড়ে নেট বা সেট কোয়ালিফাই করবে এটা কিন্তু চান্সেস ভীষণ কম, মানে যা প্রশ্ন দেখতে পাচ্ছি। 10 নাম্বার, নৈতিক অহংবাদ বা এথিক্যাল ইগোইজম ওয়াজ ফার্স্ট চ্যাম্পিয়ন বাই। নৈতিক অহংবাদের প্রথম প্রবক্তা হলেন হেনরি সিজউইগ। 4টে অপশন দিয়েছে, স্টোইক্স, হেনরি সিজউইগ, প্লেটো আর জে 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 এস মিল। হ্যাঁ, এটা হেনরি সেজউইগ উত্তর হবে। 10 নাম্বারের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, 10-এর বি। ঠিক আছে, 11 নাম্বার, এটা তো নিশ্চয়ই সবাই পারবে, 11 নিয়ে কারোর অসুবিধা হবে না। 11-র ইয়েতে 3 নাম্বার, মানে সিটা হচ্ছে তোমার কারেক্ট অপশন হবে, সিটা। দ্য মেথডস অফ এথিক্স, হেনরি সিজুইগ। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন, এটা হচ্ছে জেরেমি বেনথাম। ইউটিলিটারিয়ানিজম, সেটা হবে জন স্টুয়ার্ট মিল। অ্যান্ড মেটাফিজিক্স অফ মোরাল, সেটা হবে ইমানুয়েল কান্ট। তো এই 4টে অপশন যদি আমি মেলাই গ্রন্থগুলোর ওপরে, তাহলে 11 নাম্বারের সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 3, 4, 2, 1, 11 নম্বরের। ঠিক আছে, আচ্ছা।
এবার আসবে 12 নাম্বার, যাক ছোট ছোট প্রশ্ন আছে, ওগুলো বড় বড় প্রশ্ন ছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ গুড উইদাউট কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট? নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ইমানুয়েল কান্টের মত অনুসারে, হ্যাঁ, শর্ত নিরপেক্ষভাবে ভালো? সেটা হচ্ছে গুডউইল অ্যালোন ইজ গুড, অর্থাৎ সদিচ্ছা। এখানে গুডউইল ইজ দ্য কারেক্ট আনসার। 12 নাম্বারের ডি হচ্ছে কারেক্ট আনসার, সদিচ্ছা বা গুডউইল অ্যালোন ইজ গুড, শর্ত নিরপেক্ষভাবে গুডউইল হচ্ছে ভালো, 12 ডি। 13 নাম্বার, 13 নাম্বার, প্রাচীন গ্রিসে নিম্নোক্ত কোনটিকে প্রধান নৈতিক উৎকর্ষ হিসাবে গণ্য করা হয়নি? ঠিক আছে, চারটের মধ্যে কোনটা কার্ডিনাল ভার্চু না অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট গ্রিস? ঠিক আছে, আর এর অপশন দিয়েছে কারেজ, ইনটেম্পারেন্স, জাস্টিস অ্যান্ড উইজডম। হ্যাঁ, এটা হবে সেকেন্ড অপশন, হবে ইনটেম্পারেন্স, মানে হচ্ছে অমিতাচার। টেম্পারেন্স হচ্ছে একটা কার্ডিনাল ভার্চু, ইনটেম্পারেন্স বা এটা কিন্তু কখনোই কার্ডিনাল ভার্চুর মধ্যে পড়ে না। সুতরাং এটার আনসার হবে বি, ইনটেম্পারেন্স। হ্যাঁ, বা প্রাচীন গ্রিসে কোনটি প্রধান নৈতিক উৎকর্ষ হিসাবে গণ্য করা হয়নি? সেটা হচ্ছে অমিতাচার বা ইনটেম্পারেন্স। 13 বি কারেক্ট আনসার। 14, 14 নাম্বারের প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন, আমি তোমাদের পড়িয়েছি জ্যোতিবা ফুলের ওপরে। ঠিক আছে, তো এটা ভালো প্রশ্ন, এটা অনেকে ভুলও করতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট জ্যোতিবা ফুলে? হ্যাঁ, জ্যোতিবা ফুলে ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট লিডার্স অফ দ্য নন ব্রাহ্মীণ মুভমেন্ট। অবশ্যই তিনি, জ্যোতিবা ফুলে নন ব্রাহ্মীণ মুভমেন্টের একজন লিডার ছিলেন, আর্লিয়েস্ট লিডার ছিলেন। হি হ্যাজ এস্টাবলিশড মহিলা সেবা মণ্ডল ইন 1852। 1852 সালে মহিলা সেবা মণ্ডল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দ্য ওয়ার্ড দলিত ফর ডিপ্রেসড ক্লাসেস ওয়াজ ফার্স্ট ইউজড বাই হিম। অবশ্যই দলিত শব্দটা প্রথম জ্যোতিবা ফুলে ব্যবহার করেছিলেন। ঠিক আছে, শ্বেত কার্যত্ব আসুদ হলো তার লেখা একটি গ্রন্থ। হ্যাঁ, অবশ্যই এইটাও তার লেখা একটি গ্রন্থ। হ্যাঁ, জ্যোতিবা ফুলের ওয়াইফের নাম কি জানো? সাবিত্রীবাই ফুলে। আচ্ছা, সাবিত্রীবাই ফুলে। তো এখানে নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে কোনটা জ্যোতিবা ফুলে সম্পর্কিত সত্য? আমি আমি বলবো যে 1, 3 আর 4, এইটা জ্যোতিবা ফুলে সম্পর্কিত সত্য। মানে এটা যদি এটা আনসার হয় তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। না, সরি, সি না, কোনটা গেল? 1, 3, 4, বি, 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 বি ইজ দ্য কারেক্ট আনসার। 1, 3, 4 সত্য। মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা হয়েছিল 1852 সালে, সেটা জ্যোতিবা ফুলে করেননি, সেটা সাবিত্রীবাই ফুলে করেছেন। তার মিসেস সাবিত্রীবাই ফুলের মহিলা সেবা মণ্ডল তিনি প্রতিষ্ঠা করেছিলেন, জ্যোতিবা ফুলে কিন্তু করেননি। তো জ্যোতিবা ফুলে অনুযায়ী, জ্যোতিবা ফুলে অব্রাহ্মীণ আন্দোলনের প্রথম দিককার একজন নেতা ছিলেন। তিনি দলিত শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, সেই মনে আছে, আমি পড়িয়েছি এটা। আর আসুদ যে গ্রন্থটি সেটাও কিন্তু তাঁরই লেখা একটি গ্রন্থ। 1, 3, 4। হ্যাঁ, 14 নাম্বারের বি ইজ দ্য কারেক্ট আনসার, 14। 15 নাম্বার, এত থেলস পড়িয়েছি, কোথা থেকে থেলসের প্রশ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, নিম্নোক্ত কোন বিবৃতিটি থেলস সম্পর্কে সত্য নয়? হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং অ্যাসারশনস ইজ নট ট্রু অ্যাবাউট থেলস? থিংস আর ভ্যারিং ফর্মস অফ ওয়ান প্রাইমারি অ্যান্ড আলটিমেট এলিমেন্ট, এটা থেলস সম্পর্কে সত্য, থেলস বলেছেন। অল থিংস আর ফুল অফ গডস, এটাও থেলস সম্পর্কে সত্য। থেলস কনসিভ দ্য নোশন অফ ডিফারেন্স ইন ইউনিটি। ঠিক আছে, আর একটা বলেছে ম্যাগনেট হ্যাজ আ সোল, চুম্বকের আত্মা আছে। তো থেলস সম্পর্কে বলতে গেলে আমার মনে হচ্ছে এটা উত্তরটা হয়তো, যেটা থেলস সম্পর্কে সত্য নয়, সেটা হচ্ছে যে থেলস ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ধারণা কল্পনা করেছেন। আমার মনে হচ্ছে যে এইটা থেলস সম্পর্কে সত্য নয় বলে আমার মনে হচ্ছে। থেলস ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ধারণা কল্পনা করেছেন, এটা থেলস সম্পর্কে সত্য নাও হতে পারে। তো 15 নাম্বারের তোমরা কি করেছো? উত্তর করেছো কি কিছু, নাকি পারোনি? ম্যাম সি করেছি। আচ্ছা, সি করেছো। থেলস ঐক্যের মধ্যে, আমার মনে হচ্ছে যে থেলস ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ধারণা কল্পনা করেছেন, এটাই হচ্ছে ঠিক, মানে থেলস এটা বলেননি। 15 সি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, এত এত প্রশ্ন ছিল, তার মধ্যে কোথা থেকে চরমতম কঠিন প্রশ্নটা খুঁজে বার হয়েছে।
আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং, 16 নাম্বার, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর পাইথাগোরাস? নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটা পাইথাগোরাসের প্রসঙ্গে সত্য? হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ইনহেলস এয়ার ফ্রম দ্য সেন্ট্রাল ফায়ার, নো। দ্য আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র, নো। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য হার্থ অফ দ্য ইউনিভার্স, আর দ্য আর্থ ইজ সিলিন্ড্রিক্যাল। এটার মধ্যে আমার মনে হচ্ছে উত্তর হবে হচ্ছে 16 নাম্বারের সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য হার্থ অফ দ্য ইউনিভার্স, পৃথিবী মহাবিশ্বের প্রাণকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এটা পিথাগোরাসের বক্তব্য। তো 16 নাম্বারের সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 16-র সি বললাম, কিন্তু আমি শুধু প্রশ্নের উত্তরগুলো বলছি কারণ অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি বলছি। 17 নাম্বার কি বলেছে? নিম্নোক্ত দার্শনিকদের মধ্যে কে বলেছেন মানুষের মধ্যে যে সমস্ত রহস্যগুলি অনুশীলিত হয় সেগুলি অপবিত্র রহস্য? হু অ্যামং দ্য ফলোয়িং ফিলোসফার স্টেটেড দ্যাট দ্য মিস্ট্রিজ প্র্যাকটিসড অ্যামং মেন আর আনহোলি মিস্ট্রিজ? এটা আই থিঙ্ক সো, এটা বলেছেন হচ্ছে হিরাক্লিটাস। মানুষের মধ্যে যে সমস্ত রহস্যগুলি অনুশীলিত হয় সেগুলি অপবিত্র রহস্য, এটা হেরাক্লিটাসই বলেছেন মনে হচ্ছে। যা মানে আমার মনে হচ্ছে যে 17 নাম্বারের সি ইজ দ্য কারেক্ট আনসার। সি, সি হেরাক্লিটাস, নট পাইথাগোরাস, হেরাক্লিটাস। 17 নাম্বারের সি হচ্ছে কারেক্ট আনসার। যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন এগুলো, যে কোনো উত্তর করা ছাত্রছাত্রীদের পক্ষে মানে খুবই, যে ভালো করে না পড়ে গেলে কেউ এগুলোর উত্তর করতে পারবে না। এত এত প্রশ্নের মধ্যে জটিল প্রশ্নগুলো করা হয়েছে সেটে, মানে সেটা নেটের থেকেও অনেক স্ট্যান্ডার্ড হাই করে দিয়েছে সেটের প্রশ্নের, যেটা মনে হচ্ছে দেখে। আচ্ছা, নস, হ্যাঁ, অ্যানাক্সিগোরাসের দ্য কনসেপ্ট অফ নোজ সম্পর্কে বলেছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট অ্যানাক্সিগোরাস কনসেপ্ট অফ নোজ? Identify the correct answer from the codes given below. হ্যাঁ, no nose is alike, nose have power over all things that have life, nose is the thickest of all things, and nose is the infinite and self-ruled. এইটা তো আছে, nose is infinite and self-rule। ঠিক আছে, এটা মনে হচ্ছে এটা ঠিক আছে। আর nose had power over all things that have life, থিকেস্ট অফ অল থিংস এটা না। নো নস আর অ্যালাইক, এটা মনে পড়ছে না। আমার মনে হচ্ছে এটার আনসার বি হতে পারে। নোস হ্যাজ পাওয়ার ওভার অল থিংস দ্যাট হ্যাভ লাইফ, আর নোস ইজ ইনফাইনাইট অ্যান্ড সেলফ রুলড, মানে 2 আর 4। 18 নাম্বারের বি মনে হচ্ছে আমার কারেক্ট আনসার। নোজ হ্যাভ পাওয়ার দ্যাট হ্যাভ পাওয়ার ওভার অল থিংস দ্যাট হ্যাভ লাইফ, আর নোজ is infinite and self-ruled. 2 আর 4, B is the correct answer. 18 বি কারেক্ট আনসার। 19 নাম্বার, এটা তো খুব সোজা একটা প্রশ্ন, এটা তো জানি তোমরা সবাই পারবে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ আ সোফিস্ট? পার্মেনাইডিস, পাইথাগোরাস, প্রোটাগোরাস অ্যান্ড জেনো? এটার উত্তর হবে প্রোটাগোরাস। তোমরা জানো যে প্রোটাগোরাস এবং জর্জিয়াস দুজনেই কিন্তু সোফিস্ট ফিলোসফার। তো 19-এর সি প্রোটাগোরাস ইজ দ্য কারেক্ট আনসার। দ্য এথিক্যাল ভিউ, এটা 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 অনেকে একটুখানি ভুল করে ফেলেছে মনে হচ্ছে। দ্য এথিক্যাল ভিউজ অফ সক্রেটিস ক্যান বি সামারাইজড অ্যাজ, ঠিক আছে, কি করেছো এটার উত্তর? এথিক্যাল ইগোইজম, এথিক্যাল অল্ট্রুইজম, এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম অ্যান্ড এথিক্যাল অ্যাগনোস্টিসিজম, কি করেছো? আমার কেন যেন মনে হচ্ছে সক্রেটিস পড়াতে গিয়ে এই বিষয়টা আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। রিম্পি আছো? হ্যাঁ ম্যাম, আছি। আমি কি এই এটা জায়গাটা পড়িয়ে, এই জায়গাটা ঠিক মনে পড়ছে না, বইটা খুলেছি দেখছি। একটু লাস্টের পাতাটা দেখো তো, লাস্টের পাতাটা। এথি অনেকে ভুল করে এটা এথিক্যাল অল্ট্রুইজম করবে, হ্যাঁ, নৈতিক পরার্থতা, কিন্তু আমার মনে হচ্ছে এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম, জ্ঞানের কথা তিনি বলেছেন। আমার মনে হচ্ছে যে নৈতিক বৌদ্ধিকবাদ, নৈতিক বৌদ্ধিকবাদের কথা তিনি বলেছেন, পরার্থতার কথা কোথায় বললেন তিনি?
হ্যাঁ, তবুও লাস্ট পেজটা একটুখানি সক্রেটিসের, যেখান থেকে প্লেটো শুরু হচ্ছে তার আগের বাঁ দিকের যে পেজটা ওয়াইমেসির বইতে, একটুখানি চেক করে দেখো তো। মনে হচ্ছে এটার কারেক্ট আনসার এথিক্যাল ইন্টালেকচুয়ালিজমটা হতে পারে, নৈতিক বৌদ্ধিকবাদ। নৈতিক পরার্থবাদটা কিন্তু নয়, কিন্তু লাস্ট পেজে এটা আছে সক্রেটিসের এথিক্সের মধ্যে, আমার যা মনে পড়ছে। হ্যাঁ, একটু দেখো তো এটা। আমি এই দুটোর মধ্যে কনফিউজড আছি, এথিক্যাল ইন্টালেকচুয়ালিজম অ্যান্ড এথিক্যাল অল্ট্রুইজম। হ্যাঁ, একটু দেখে নাও তো, আমি তারপরে কারেক্টটা বলে দিচ্ছি। 20 নাম্বারটা বি অর সি এর মধ্যে, মোস্ট প্রবাবলি সি ইজ দ্য কারেক্ট আনসার, আমি বলে দিচ্ছি আবার দেখে। আচ্ছা, এইটা, এটা কি দিয়েছে? কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। অ্যাসারশন বলেছে ফর প্লেটো দ্য স্টেটমেন্ট স্নো ইজ হোয়াইট ইজ নট আ পিস অফ নলেজ। এক্স্যাক্টলি, ইট ইজ নট আ পিস অফ নলেজ অ্যান্ড ইট ইজ আ ফুল অফ অ্যাম্বিগুইটি অ্যান্ড আনসার্টেনটি। এটার মধ্যে অস্পষ্টতা এবং অনিশ্চয়তা, এটা হচ্ছে পূর্ণ। অ্যাসারশনে বলেছে প্লেটোর বরফ হয় সাদা এই বিবৃতিটি জ্ঞানরূপে স্বীকার করেন না। ঠিক, আমার মনে হচ্ছে এটার আনসার হবে 21 নাম্বারের এ। ঠিক আছে, যে এ আর আর উভয়ই সত্য অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। প্লেটো বলেছেন এটার মধ্যে অ্যাম্বিগুইটি আনসার্টেনটি ভর্তি আছে, এটা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত। স্নো ইজ হোয়াইট। হ্যাঁ, তো এই বিবৃতিটিকে তিনি জ্ঞানরূপে স্বীকার করেন না, কারণ এটার মধ্যে অস্পষ্টতা রয়েছে, এটার মধ্যে অনিশ্চয়তাও রয়েছে। তো 21-এর এ হচ্ছে কারেক্ট আনসার, 21-এর। 22-এরটা সোজা, এটা তোমরা পারবে আমি জানি। মেটাফিজিক্স গ্রন্থ ওর সাথে ম্যাচিং করতে দিয়েছে। মেটাফিজিক্স গ্রন্থটা অ্যারিস্টটলের লেখা। ঠিক আছে, সিম্পোজিয়াম প্লেটোর লেখা। হ্যাঁ, তারপরে অ্যান্ড এসে টুয়ার্ডস আ নিউ থিওরি অফ ভিশন, বার্কলের লেখা। অন নেচার, হেরাক্লিটাস। তো চারটে ম্যাচিং হয়ে যাচ্ছে। কার সাথে ম্যাচিং হচ্ছে? মেটাফিজিক্স অ্যারিস্টটল যদিও 3 নাম্বারটার সাথে হচ্ছে, অন নেচার হেরাক্লিটাস, সিম্পোজিয়াম বার্কলে, না সরি, সিম্পোজিয়াম প্লেটো, অ্যান্ড এ নিউ থিওরি অফ ভিশন হচ্ছে তোমার বার্কলে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা তো হয়ে গেল 3-2, 4-1, 3-2, 4-1, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। 22-এর সি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, এটা এটা সহজ ছিল, এটা কঠিন ছিল না। আচ্ছা, এটা আবার কি? সেন্ট অগাস্টাইনের বক্তব্য। হুইচ অফ দ্য কানেক্ট স্টেটমেন্টস ফ্রম দ্য কারেক্ট কারেক্ট ও কানেক্টেড কানেক্টিং স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোইং ক্যান বি ascribed by সেন্ট অগাস্টাইন? আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। হ্যাঁ, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি সংযুক্ত বিবৃতি সেন্ট অগাস্টাইন সম্পর্কে প্রযোজ্য? হ্যাঁ, এখানে কি বলছে? রিজন ইজ দ্য আই অফ দ্য সোল, man's supreme good can be found in himself, the human will is free to turn away from God, evil is a privation of right order। আমার মনে হচ্ছে বিটা, 2 নাম্বারটা ছেড়ে দিয়ে বাকি সব কারেক্ট। 1, 3, 4 কারেক্ট। ম্যান সুপ্রিম গুড ক্যান বি ফাউন্ড ইন হিমসেলফ, ইট ইজ নট কারেক্ট, বাট বাকিগুলো কারেক্ট। 23 নাম্বারের আমার মনে হচ্ছে যে কারেক্ট আনসার সি হবে। সি, সি, সি। ব্যক্তির সর্বোচ্চ মঙ্গল তার নিজের মধ্যে প্রাপ্ত হতে পারে, এটা মনে হচ্ছে অগাস্টাইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু আত্মা হলো, প্রজ্ঞা হলো আত্মার চক্ষুসম মানুষের বুদ্ধিবৃত্তি ঈশ্বরের বিপরীতগামী হওয়ার ক্ষেত্রে স্বাধীন। হ্যাঁ, যথার্থ বিধির বিরোধিতা হলো অমঙ্গল, ঠিক কথা। আমার মনে হচ্ছে এটার কারেক্ট আনসার বি, তোমার সি হবে। সি, সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। 1, 3, 4, 1, 3, 4। যথেষ্ট বেগ পেতে হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে তাদের ঘাবড়ে যাওয়ার কথা এই প্রশ্নগুলো দেখলে। এটা একদমই ঠিক। আচ্ছা, তাহলে আমি কি বললাম? 23-এর কারেক্ট আনসার হচ্ছে তোমার সি বললাম। এবার 24 নাম্বার বলছি। কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন অ্যান্ড কারেক্ট সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স। গড ইজ ট্রুথ ইটসেলফ, এটা ঠিক আছে, ঈশ্বর স্বয়ং সত্য। আইডেন্টিফাই অফ নলেজ অ্যান্ড ইটস অবজেক্ট কনস্টিটিউটস ট্রুথ। হ্যাঁ, আইডেন্টিফাই অফ নলেজ, এটা কত নাম্বার? 24। আইডেন্টিফাই অফ নলেজ অ্যান্ড ইটস অবজেক্ট কনস্টিটিউটস ট্রুথ। নলেজ, জ্ঞান এবং তার যে অবজেক্টটা, তারাই সত্যকে গঠন করে। হ্যাঁ, এটাও ঠিক কথা। এ অ্যান্ড আর উভয়ই সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এটার উত্তর 24-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এ অ্যান্ড আর উভয়ই সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। ঈশ্বর স্বয়ং সত্য, জ্ঞান এবং তার বিষয়ের অভিন্নতা সত্যকে গঠন করেছে, ঠিকই কথা। জ্ঞান এবং তার বিষয়ের অভিন্নতা সত্যতাকে গঠন করেছে। এ হচ্ছে কারেক্ট আনসার 24-এর। 25,
ডেকার্টের মতে দ্য আইডিয়া অফ দ্য ইউনিয়ন ফর ডেকার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ ইনেট আইডিয়া। হ্যাঁ, ডেকার্টের মতে সম্মেলনের ধারণা হলো সহজাত ধারণার দৃষ্টান্ত। 25-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। সহজাত ধারণা এটা হবে। কাল্পনিক ধারণা, আকস্মিক ধারণা, গাণিতিক ধারণা, সহজাত ধারণা, 4টে অপশন ছিল, তার মধ্যে সহজাত ধারণা ইজ দ্য কারেক্ট আনসার 25-এর। 26-এর এটাও এটাও সোজা প্রশ্ন, এটা পারার কথা। হ্যাঁ, মোডস, অ্যাট্রিবিউট, সাবস্টেন্স অ্যান্ড ফাইনাইট সাবস্টেন্সের সম্পর্কে বলা হয়েছে। আ থিং সো এক্সিস্ট দ্যাট ইট নিডস নো আদার থিংস ইন অর্ডার টু এক্সিস্ট, মানে হচ্ছে সাবস্টেন্স, মানে ঈশ্বর, যে নিজের অস্তিত্বের জন্য আর অন্য কোনো কিছুর ওপরে নির্ভর করে না, তাকেই দ্রব্য বলা হয়েছে ডেকার্টের দর্শনে। এটাই সাবস্টেন্সের লক্ষণ। আ থিং নিডস নাথিং বাট গড ইন অর্ডার টু এক্সিস্ট, মানে যে তার নিজের অস্তিত্বের জন্য শুধু ঈশ্বর ভিন্ন অন্য কিছুর ওপরে নির্ভর করে না, শুধু ঈশ্বরের ওপরে নির্ভর করে। দে আর ফাইনাইট অবজেক্টস, দেহ এবং মন, তারা একে অপরের ওপরে নির্ভরশীল নয়, কিন্তু তারা তাদের অস্তিত্বের জন্য ঈশ্বরের ওপরে নির্ভরশীল। দে আর ফাইনাইট সাবস্টেন্স, আর গড হচ্ছে ইনফাইনাইট সাবস্টেন্স। দ্যাট হুইচ, তাহলে তাহলে 3 আর 4 যদি আমরা মিলিয়ে দিই, 3 আর 4, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে। আচ্ছা, দ্যাট হুইচ ক্যান নট এক্সিস্ট উইদাউট সামথিং এলস। হ্যাঁ, একটা কোনো কিছু ছাড়া তারা এক্সিস্ট করতে পারে না। হ্যাঁ, সেটা হচ্ছে মোডস। আর দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাবস্ট্রাক্টেড ফ্রম আ থিং উইদাউট ডিস্ট্রয়িং ইট। হ্যাঁ, তাকে ডিস্ট্রয় করা ছাড়া তাকে কখনোই মানে অ্যাবস্ট্রাক্ট করা যায় না, বের করা যায় না, তাকে ডিস্ট্রয় করতে হবে দ্রব্যকে। তো এটার উত্তর যত সম্ভব হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। ঠিক আছে, গুড। 1 সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, তো 26-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 3 আর 4, 3, 4, 1 আর 2, 3, 4, 1 আর 2, মোড অ্যান্ড অ্যাট্রিবিউট। ঠিক আছে, 26-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 27, God being the cause of the universe for Spinoza is like Father is the cause of sun, the sun is the cause of heat, rain is the cause of flood, and apple is the cause of its red color. এটা আমার মনে হচ্ছে স্পিনোজার কাছে মহাবিশ্বের কারণরূপে ঈশ্বর হলেন, হ্যাঁ, উত্তাপের কারণরূপে সূর্য। দ্য সান ইজ দ্য কজ অফ দ্য হিট, মনে হচ্ছে আমার এটা উত্তর। God being the cause of the universe for Spinoza is like the sun is the cause of the heat. উত্তাপের কারণ রূপে সূর্য। পুত্রের কারণ রূপে পিতা, উত্তাপের কারণ রূপে সূর্য, বন্যার কারণ রূপে বৃষ্টি, আর হচ্ছে আপেলের লাল রঙের কারণ রূপে আপেল। তা মনে হচ্ছে এটার উত্তর উত্তাপের কারণ রূপে সূর্য। মেবি আই এম রং, হতেও পারি আমি রং। আমি বলছি তো ওই কথাটা, মানে এটা আমার বইতে পড়া নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে উত্তাপের কারণ রূপে সূর্য। 27, যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন। 28 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ক্যান বি অ্যাপ্লিকেবল ফর স্পিনোজা ইন দ্য স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম। 28 নাম্বার। হ্যাঁ, এইটাও অনেকে ভুল করতে পারো। 28 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস, মানে নিম্নোক্ত কোন পথটি কঠোরভাবে, হ্যাঁ, স্পিনোজার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এখানে কি 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 বলা হলো, কোন কোন পদের কথা বলা হলো। এখানে অজ্ঞেয়বাদী বলা হলো, অ্যাগনস্টিক বলা হলো, এথিস্ট বলা হলো, স্পিনোজাকে নাস্তিক বলা হচ্ছে, অ্যাকসমিস্ট, অ্যাকসমিস্ট অ্যান্ড কসমোথিস্ট। ঠিক আছে, এটার মধ্যে আমার মনে হচ্ছে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অ্যাকসমিস্ট, ন মহাজাগতিক, অ্যাকসমিস্ট। আই থিঙ্ক অ্যাকসমিস্ট এটার উত্তর হবে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ক্যান বি অ্যাপ্লিকেবল ফর স্পিনোজা ইন স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম। হ্যাঁ, আই থিঙ্ক এটা হচ্ছে তোমার অ্যাকসমিস্টই হবে উত্তর। এটা একটু দেখো। হুম, আবারও বলছি, সত্যি সত্যি তোমাদের পক্ষে এগুলোর উত্তর করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, হ্যাঁ, এটা স্পিনোজা মনে হচ্ছে অ্যাকসমিস্ট এটার উত্তর। হ্যাঁ, মানে স্পিনোজা ইজ অফেন কল্ড অ্যাকসমিস্ট বিকজ হি স গড অ্যান্ড নেচার অ্যাজ দ্য অনলি ট্রু রিয়ালিটি। ঠিক আছে, এই জন্য তাকে অ্যাকসমিস্ট বলা হয়। হ্যাঁ, এটার উত্তর ন মহাজাগতিক বা অ্যাকসমিস্ট হবে।
একটু দাগ দিয়ে রাখো, পরের পরীক্ষার জন্য কাজে লাগবে। দ্য এসেন্স অফ, লাইবনিজের মতে ভৌতিকতার মূল তত্ত্বটি কি? কর্পোরিয়ালিটি অফ ফর লাইবনিজ ইজ সক্রিয় বল বা অ্যাক্টিভ ফোর্স হবে এটার উত্তর। দ্য লাইবনিজের মতে ভৌতিকতার মূল তত্ত্বটি হলো সক্রিয় বল। এটা দেখে নিও, সক্রিয় বল। জিন থেরাপি, জিন থেরাপি, ঠিক আছে, কি দিল? জিন থেরাপি সব থেকে বেশি কার্যকরী হয়, ঠিক আছে, একক জিন ঘটিত ব্যাধিতে, সিঙ্গেল জেনিক তোমার ডিসঅর্ডার, একক জিন গঠিত ব্যাধিতে জিন থেরাপি কার্যকরী হয় একক জিন ঘটিত ব্যাধিতে, মনে হয়। জিন থেরাপি তো একক জিন ঘটিত ব্যাধিতে হবে, সিঙ্গেল জিন ডিসঅর্ডার। 30-এ ইউজেনিক্সের প্রস্তাবিত, কোথায় গেল? হ্যাঁ, ইউজেনিক্সের বর্তমান প্রস্তাবের উল্লেখ রয়েছে প্লেটো রিপাবলিকে। দ্য প্রেজেন্ট প্রপোজাল অফ ইউজেনিক্স অ্যাজ রেফারেন্স ইন প্লেটোজ রিপাবলিক, প্লেটো রিপাবলিকে আছে। প্লেটো রিপাবলিকে ধারণা তুমি পেতে পারো, প্লেটো রিপাবলিক। হুইচ, এটা তার মানে এটার কারেক্ট আনসার হবে হচ্ছে 31-এ ইজ দ্য কারেক্ট আনসার। 32, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড এথিক্স প্রপার, প্রপারলি কোনটা অ্যাপ্লাইড ম্যাম এথিক্স এর ব্রাঞ্চ নয়? হ্যাঁ বলো। ম্যাম 30-এরটা কোনটা বললেন? 30, যে জিন থেরাপি বেশি কার্যকরী হয়, এ নাম্বার বললাম, একক জিন ঘটিত ব্যাধিতে, একক জিন ঘটিত ব্যাধিতে। ইউজেনিক্সের বর্তমান প্রস্তাবের উল্লেখ রয়েছে প্লেটো রিপাবলিকে। মানে এখানে আইডিয়াল স্টেটের যে কনসেপ্টটা, প্লেটোস রিপাবলিক ডিসকাসেস অ্যাবাউট দ্য সিলেক্টিভ ব্রিডিং ফ্রম দ্য আইডিয়াল স্টেট। ইউজেনিক্সের প্রস্তাবেও এটার কথাই বলা আছে, আইডিয়াল স্টেটের কথা। তো এটা প্লেটো রিপাবলিকেই উল্লেখ আছে, ইউজেনিক্সের বর্তমান প্রস্তাবের উল্লেখ প্লেটো রিপাবলিকে রয়েছে। নিচের তারপরে 32 নাম্বারটা, নিচের কোনটি ফলিত নীতিশাস্ত্রের প্রকৃত শাখা নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড এথিক্স প্রপার? হ্যাঁ, এটার মধ্যে এনভায়রনমেন্টাল এথিক্স, বিজনেস এথিক্স অ্যান্ড প্রফেশনাল এথিক্স, এই তিনটেই আছে। এটার মধ্যে যেটা মানে অন্তর্গত নয়, প্রকৃত শাখা নয়, সেটা হচ্ছে অধিনীতিশাস্ত্র বা মেটা এথিক্স। মেটা এথিক্স ইজ নট আ প্রপার ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড এথিক্স। 32-এর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, 32-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 33 নাম্বার, 33 নাম্বার কি বলেছে? হু ইজ দ্য অথর অফ দ্য এথিক্স অফ রেসপেক্ট ফর দ্য নেচার? দ্য এথিক্স অফ রেসপেক্ট ফর দ্য নেচার প্রবন্ধটি কে লিখেছেন? হ্যাঁ, টেলার মনে হচ্ছে যত সম্ভব লিখেছেন, পল ডাব্লিউ টেলার। তার গ্রন্থ হচ্ছে দ্য এথিক্স অফ রেসপেক্ট ফর দ্য নেচার। 33 নাম্বারের তোমার বি হচ্ছে কারেক্ট আনসার, পল ডাব্লিউ টেলার। 33-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, 34 নাম্বার, 34 নাম্বারে কি দিচ্ছে? 34 নাম্বারে দিচ্ছে ইকোসফি টি এর প্রবক্তা কে? এর প্রবক্তা হচ্ছেন আর্নেনায়েস, আর্নেনেস। ইকোসফি টি এর প্রবক্তা হচ্ছে আর্নেনায়েস, ঠিক আছে, তুমি জানো আর্নেনায়েসের নাম, তোমরা সবাই এটা জানো। হ্যাঁ, ইকোলজি নিয়ে, হ্যাঁ, তিনি আলোচনা করেছেন আর্নেনায়েস। তারই ইকোসফি টি হচ্ছে গ্রন্থ, হচ্ছে ইকোসফি টি এর প্রবক্তা হলেন আর্নেনায়েস। 35 নাম্বারে। এবার 35 নাম্বার, 34 নাম্বারের তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার, আর্নেনায়েস। 35 নাম্বার, 35 নাম্বারে কি দিয়েছে এত বড় জিনিস? যৌক্তিক প্রত্যক্ষবাদীগণ এক বিশেষ ধরনের বিবৃতি স্বীকার করেছেন যেগুলির অভিজ্ঞতামূলক বিষয়বস্তু না থাকলেও সেগুলো অর্থপূর্ণ। আচ্ছা, তার মানে সেগুলো অভিজ্ঞতার বিষয়বস্তু না, তবুও সেটা অর্থপূর্ণ। এই ধরনের বিবৃতি অর্থপূর্ণ হয় কারণ তাদের অন্তর্গত শব্দের অর্থের ভিত্তিতে, আচ্ছা, তাদের শব্দের অর্থের ভিত্তিতেই তারা অর্থপূর্ণ, কিন্তু তাদের অভিজ্ঞতামূলক বিষয়বস্তু নেই। হ্যাঁ, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি এই শ্রেণীর অন্তর্গত নয়? এটা অন্তর্গত নয় হচ্ছে আর্সেনিক হলো বিষাক্ত, এটা এর মধ্যে অন্তর্গত নয়। এটা অভিজ্ঞতামূলক বিষয়বস্তু এর মধ্যে আছে,
ঠিক আছে, এটা অর্থপূর্ণ শুধুমাত্র শব্দের অর্থের ভিত্তিতে এটা অর্থপূর্ণ নয়। সুতরাং নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে 4টে অপশন দিয়েছিল, 7টি বই সংখ্যাগতভাবে 4টি বইয়ের অধিক, একজন কুমার হন অবিবাহিত পুরুষ, যদি সূর্য চকচক করে তাহলে সূর্য, তার যদি সূর্য চকচক করে তাহলে সূর্য চকচক করে। আচ্ছা, এটা হবে হচ্ছে আর্সেনিক হলো বিষাক্ত। এটা হচ্ছে পিওরলি অভিজ্ঞতামূলক বচন, আর্সেনিকের বক্তব্য থেকে তার বিষাক্ত হওয়ার ধারণা খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই বিবৃতিটি অর্থপূর্ণ শুধুমাত্র অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, এ শব্দের অর্থের ভিত্তিতে নয়। তো 35-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, এটা সোজা প্রশ্নই ছিল, এটা কঠিন প্রশ্ন ছিল না। 36 এবার 36-এ কি দিয়েছে? ঠিক আছে, ও নিম্নোক্ত বিবৃতিগুলি পড়ুন। একটি বচন হলো নামের সমষ্টি, একটি যৌগিক বচনকে মৌলিক বচনে বিভক্ত করা যায়, একটি মৌলিক বচনকে অন্য কোনো বচনে বিভক্ত করা যায় না, একটি মৌলিক বচন নামের সমন্বয়ে গঠিত। আমার মনে হয় 4টেই ঠিক, এই 4টেই ঠিক, এবং হচ্ছে উপরোক্ত সমস্ত বিবৃতিগুলি সত্য। একটি বচন হলো নামের সমষ্টি, ঠিকই আছে। হ্যাঁ, তো একটি যৌগিক বচনকে মৌলিক বচনে বিভক্ত করা যায়, একটি মৌলিক বচনকে আর অন্য কোনো বচনে বিভক্ত করা যায় না, একটি মৌলিক বচন নামের সমন্বয়ে গঠিত। উপরিউক্ত সকল বিবৃতিগুলিই সত্য। হ্যাঁ, 36-এর ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 36-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 37, এটা সোজা, এটা সোজা, এটা অনেকেই জানে, যারা আমার কাছে পড়েছে তারাও জানে। গড ইজ ডেড, নিৎসে বলেছেন গড ইজ ডেড। ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি, জা পল সার্ত্রে বলেছেন ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি, তোমরা জানো। ডিজাইনের তত্ত্ব দিয়েছেন মার্টিন হাইডেগার, ডিজাইনের তত্ত্ব দিয়েছেন। লিপ অফ ফেথ সোরেন কিয়েরকেগার্ড, তাই তো। 37-এর হচ্ছে তোমার বি ইজ দ্য কারেক্ট আনসার। গড ইজ ডেড নিচ্ছে, ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি জাপল সার্চ, ডিজাইন বলেছেন মার্টিন হাইডেগার, আর লিপ অফ ফেথ হচ্ছে সোরেন কিয়েরকেগার্ড। তো বি হচ্ছে কারেক্ট আনসার 37-এর। 38 নাম্বার, এডমন্ড হুসার্ল, হুসার্ল রিগোরাস ফিলোসফি নিয়ে দিয়েছে প্রশ্ন, রিগোরাস সায়েন্স। হ্যাঁ, ফিলোসফি অ্যাজ আ রিগোরাস সায়েন্স, এটা কিন্তু আছে। হ্যাঁ, হুসার্লের তত্ত্বের মধ্যে হুসার্ল বলেছেন, এডমন্ড হুসার্ল অ্যাটেম্পটেড টু এস্টাবলিশ ফিলোসফি অ্যাজ আ রিগোরাস সায়েন্স। ঠিক আছে, কেন হুসার্ল চেতনার, এটার উত্তর হবে মনে হচ্ছে, যেটা আমি প্রশ্নটা একটু আগেও দেখেছি, এটা 3 নাম্বারটা হবে, মানে উপরিউক্ত সকল বিবৃতিগুলি কঠোর বিজ্ঞান রূপে এডমন্ড হুসার্ল দর্শনকে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন। হুসার্ল চেতনার মৌলিক বৈশিষ্ট্যগুলি এবং জগতের সাথে তাদের সম্পর্ক প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি মনে করেন যে তার এই প্রচেষ্টা সকল বিজ্ঞানের মৌলিক ভিত্তি প্রদান করবে। তিনি মনে করেন যে চেতনা সম্পর্কে আমাদের সঠিক বোধ প্রতিভাস বিদ্যাকে মনস্তত্ত্ব এবং প্রকৃতিবাদের দোষ থেকে মুক্ত করবে। এটা 3টেই হবে, এটা সকল বিবৃতিগুলি সত্যই হবে। 38-এর সি হচ্ছে কারেক্ট আনসার, উপরিউক্ত সকল বিবৃতিগুলি সত্য। 38-এর সি কারেক্ট আনসার। এগুলো সত্যি কঠিন দিয়েছে, এটা তোমাদের পারার মতো সত্যিই না। এনফ্রেমিং, এই তত্ত্বটাও আছে হাইডেগারের ফিলোসফিতে। 39 নাম্বার, 39-এ কি দিয়েছে? 39-এ এটা দিয়েছে যে হাইডেগারের মতে প্রযুক্তি কেবলমাত্র হাতিয়ার নয়, কিন্তু একটি বিশেষ কাঠামোতে আবদ্ধ করা। একটি বিশেষ কাঠামোতে আবদ্ধ করা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, মনে হচ্ছে এটা বোঝানো হয়েছে যে এটি মানুষকে সম্পদ রূপে ব্যবহার করে এবং তার বুদ্ধিমত্তাকে অস্বীকার করে এক প্রকার শোষণ করে। প্রযুক্তি, ঠিকই, এটা বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। হ্যাঁ, এটা 39-এর বি হচ্ছে কারেক্ট আনসার। কেবলমাত্র 2 সত্য। হ্যাঁ, প্রযুক্তি কখনোই মানুষকে তার উপযুক্ত গুরুত্ব প্রদান করে না, আর প্রযুক্তি মানুষের বুদ্ধিমত্তাকেও গুরুত্ব দেয় না। প্রযুক্তি কি করে? মানুষকেই সম্পদ রূপে ব্যবহার করে। ঠিক আছে, মানুষকে সম্পদ রূপে ব্যবহার করে এবং তার বুদ্ধিমত্তাকে অস্বীকার করে তাকেই উল্টোভাবে শোষণ করে হচ্ছে প্রযুক্তি। আমার মনে হচ্ছে যে এটার উত্তর 39-এর বি ইজ দ্য কারেক্ট আনসার, কেবলমাত্র 2 হচ্ছে সত্য। ঠিক আছে, এটা হবে 39-এর বি কারেক্ট আনসার। এটা কি দ্য সাপ্লেন্ট দ্য প্রিটেন্স অফ সিস্টেমেটিক ফিলোসফি, রিচার্ড রটি। তন্ত্রবদ্ধ দর্শন প্রদানের ভানকে বর্জন করে রিচার্ড রটি দর্শনের উন্নতি সাধনের প্রয়োজনীয়তার প্রস্তাব দিয়েছেন। এই ধরনের প্রচেষ্টা কোন দার্শনিক গোষ্ঠীর সঙ্গে তিনি খুঁজে পেয়েছেন? মানে সিস্টেমেটিক ফিলোসফি, রিচার্ড রটি। ঠিক আছে, তিনি হাইডেগার, উইটগেনস্টাইন এন্ড ডিউই।
হ্যাঁ, এই তিনজন গোষ্ঠীর মধ্যে থেকে তিনি এই ধরনের প্রচেষ্টা কোন দার্শনিক গোষ্ঠীর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন? হাইডেগার, উইটগেনস্টাইন আর হচ্ছে ডিউই, জন ডিউই, এদের দর্শন থেকে তিনি খুঁজে পেয়েছেন বলে আমার মনে হয়। রিচার্ড রটি, সিস্টেমেটিক ফিলোসফি, ঠিক আছে, এডিফিকেশন অফ ফিলোসফি হি ফাইন্ডস আ সাচ অ্যাটেম্প্ট, এটা ডি উত্তর কারেক্ট হবে। হাইডেগার, উইটগেনস্টাইন অ্যান্ড জন ডিউই, 40-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 41 নাম্বার, নিম্নোক্ত কোন বিবৃতিগুলি ভুল? এজেআর, দার্শনিক সংশয়বাদ, বৈজ্ঞানিক। 41 নাম্বার, 41 নাম্বার, আহ, কোনটা ভুল আমাকে নিজেকেই পড়তে দাও, দাঁড়াও। এজেআর দার্শনিক সংশয়বাদ ও বৈজ্ঞানিক সংশয়বাদের মধ্যে পার্থক্য করেছেন তার ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক গ্রন্থে তিনি দেখিয়েছেন, জানে সামান্য দার্শনিক সংশয় ভুল মনে হচ্ছে এইটা ভুল। মানে এজেআর দার্শনিক সংশয়বাদ এবং বৈজ্ঞানিক, আমি তো এজেআর একটু পড়িয়েছিলাম আগে, দার্শনিক সংশয়বাদ এবং বৈজ্ঞানিক সংশয়বাদের মধ্যে পার্থক্য করেছেন, ঠিক আছে, তার ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক গ্রন্থে, এটা মনে হচ্ছে আমার ভুল। মনে হচ্ছে উত্তরটা কারেক্ট আনসার হবে হচ্ছে এ, 41-এর এ, মানে হচ্ছে কেবলমাত্র এক হচ্ছে ভুল, এটা হচ্ছে কারেক্ট আনসার হবে মনে হচ্ছে আমার 41-এর। পরে আসছি আবার, যথেষ্ট জটিল প্রশ্ন আছে। 42, কামোন্দকীয় নীতিসার, এটা এটা সহজ। অ্যাকর্ডিং টু কামোন্দকীয় নীতিসার, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাউন্ডেশন অফ দ্য স্টেবল সোশ্যাল অর্ডার? এটা হচ্ছে অ্যাডহেরেন্স অফ ধর্ম, অ্যাডহেরেন্স টু ধর্ম হবে এটার উত্তর। অ্যাকর্ডিং টু কামোন্দকীয় নীতিসার, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাউন্ডেশন অফ আ স্টেবল সোশ্যাল অর্ডার? কামোন্দকীয় নীতিসার অনুসারে স্থিতিশীল সামাজিক শৃঙ্খলার প্রাথমিক ভিত্তি হচ্ছে তোমার ধর্ম পালন, অ্যাডহেরেন্স টু ধর্ম, ধর্ম পালন। 42-এর বি হচ্ছে কারেক্ট আনসার, ধর্ম পালন। সোজা, এটা এটা কঠিন না। তারপরেরটাও সোজা। ভারতীয় সংবিধান অনুযায়ী সেকুলারিজম, আমাদের ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি বলা হয় কেন? ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি বলা হয়, ধর্মনিরপেক্ষতা বলা হয়, তার কারণ হচ্ছে এটা, এটার উত্তর বি হবে। রাজ্য কর্তৃক কোনো রকম আনুকূল্য অথবা শত্রুতা ছাড়াই সকল ধর্মের প্রতি সমান আচরণ, ইকুয়াল ট্রিটমেন্ট টু অফ অল রিলিজিয়ান্স বাই দ্য স্টেট উইদাউট ফেভার অর হস্টিলিটি। রাজ্য কর্তৃক কোনো রকম আনুকূল্য বা শত্রুতা ছাড়া সকল ধর্মের প্রতি সমান আচরণকেই বলা হয় সেকুলারিজম, এবং যেটা আমাদের ভারতীয় সংবিধানকে, ভারতকে সেকুলার কান্ট্রি এই কারণেই বলা হয়, ধর্মনিরপেক্ষ দেশ এটাই বলা হয়। কোনো ধর্মের প্রতিও তার আনুকূল থাকবে না, শত্রুতা থাকবে না, স্টেট রাষ্ট্রের সকল ধর্মের প্রতি সমান আচরণ করতে হবে, সেটাই হচ্ছে এটা। বি হচ্ছে কারেক্ট আনসার, 43-এর বি কারেক্ট আনসার। আচ্ছা, 44 নাম্বার, নিম্নলিখিত কোনটি, 44-এর মধ্যে নিম্নলিখিত কোনটি ডক্টর বি আর আম্বেদকরের সাংবিধানিক নৈতিকতার ধারণাটি প্রতিফলিত করে? ঠিক আছে, কি কি দিয়েছে? আমার মনে হচ্ছে রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে ব্যক্তি বিবেকের কঠোর অনুমোদন না, জনসাধারণ অনুভূতির ক্ষেত্রে সাংবিধানিক বিধানের প্রতি শ্রদ্ধা, নির্বাচিত নেতাদের সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যের মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধ সংশোধনের ক্ষমতা, না, সর্বোচ্চ সাংবিধানিক আদর্শ রূপে ভারতের ঐতিহ্যের প্রতি সাংস্কৃতিক আনুগত্য, কালচারাল লয়ালিটি টু ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যাজ দ্য হাইয়েস্ট কনস্টিটিউশনাল আইডিয়াল। এটা আমি একটু কনফিউজড হচ্ছি 44 নাম্বারটা বি আর ডি এর মধ্যে, 44 নাম্বারটা বি আর ডি এর মধ্যে কনফিউজড হচ্ছি, যে রেসপেক্ট ফর কনস্টিটিউশনাল প্রভিশনস ইভেন ইন দ্য ফেস অফ পপুলার সেন্টিমেন্ট, ঠিক আছে, এটা মনে হচ্ছে কারেক্ট আনসার হলেও হতে পারে। কনস্টিটিউশনাল মরালিটিতে ডক্টর বি আর আম্বেদকর এটা বলেছেন। জনসাধারণের অনুভূতির ক্ষেত্রেও সাংবিধানিক বিধানের প্রতি শ্রদ্ধা। বি ডি এর মধ্যে কনফিউশন এখনো মনে হচ্ছে, তবুও মনে হচ্ছে যে বি হলেও কারেক্ট আনসার হলেও হতে পারে। 44-এর বি, জনসাধারণের অনুভূতির ক্ষেত্রেও সাংবিধানিক বিধানের প্রতি শ্রদ্ধা দিয়ে রাখো। 44-এর বি, বি ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে, সর্বোচ্চ সাংবিধানিক আদর্শ রূপে ভারতীয় ঐতিহ্যের প্রতি সাংস্কৃতিক আনুগত্য, মনে হচ্ছে বি কারেক্ট আনসার, একটু দেখে নাও। 44-এর বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, দণ্ডনীতি, পানিশমেন্ট, দণ্ডনীতির কথা বলছে। নিম্নোক্ত কোনটি মহাভারতের শান্তি পর্বে উল্লিখিত দণ্ড ও দণ্ডনীতির যৌক্তিকতা উৎকৃষ্টতার সঙ্গে প্রতিফলিত করে? 45 নাম্বার,
হ্যাঁ, সেটা হচ্ছে দণ্ড অবশ্যই অপরাধের অনুপাতহীন হবে না। আইনগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার জন্য প্রজাদের ওপর দণ্ড অসমভাবে প্রয়োগ করতে হবে না। দণ্ড ভীতি প্রদর্শনের আবশ্যিক অস্ত্র, কিন্তু স্বেচ্ছাচারিতা এড়ানোর জন্য তা অবশ্যই ধর্মের দ্বারা পরিচালিত হবে। আর দণ্ড তখনই ন্যায্য হবে যখন তা শাসিত এবং তাদের প্রতিনিধিদের সম্মতিপূর্বক প্রযুক্ত হবে। এটা মনে হচ্ছে আনসার হবে সি, দণ্ড সম্পর্কে। দণ্ড ভীতি প্রদর্শনের আবশ্যিক অস্ত্র, নিশ্চয়ই রাজা দণ্ড প্রয়োগ করবেন, কিন্তু স্বেচ্ছাচারিতা, রাজা যেন স্বেচ্ছাচারী না হতে পারেন দণ্ড প্রয়োগের ব্যাপারে, সেখানে অবশ্যই সেটা ধর্মের দ্বারা পরিচালিত হতে হবে। হ্যাঁ, এটা আমি পড়িয়েও ছিলাম দণ্ডের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়ান পলিটির মধ্যে তো এটা আছে, দণ্ড ভীতি প্রদর্শনের আবশ্যিক অস্ত্র, কিন্তু স্বেচ্ছাচারিতা এড়ানোর জন্য তা অবশ্যই ধর্মের দ্বারা পরিচালিত হবে। 45-এর সি ইজ দ্য কারেক্ট আনসার, এর বাইরে কোনো কিছু হবে না, সি হবে কারেক্ট আনসার। আচ্ছা, 46, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী, কৌটিল্য অর্থশাস্ত্র আর্গিউজ ফর রাষ্ট্রীয় আইন প্রণয়নে কি বললো, ঐতিহ্যের সক্রিয় অংশগ্রহণ এবং সংঘাতের ক্ষেত্রে প্রচলিত রাষ্ট্রীয় আইন বাতিলকরণ। আচ্ছা, তারপরে নিজস্ব আইন প্রণয়নে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং সংঘাতের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের উপর অন্য আইনের প্রাধান্য। আইন প্রণয়নে রাষ্ট্রের অধীনতা, আইন প্রণয়নে রাষ্ট্রের অধীনতা। তারপর হচ্ছে সংঘাতের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের উপরে প্রাধান্য, রাষ্ট্রীয় আইন প্রণয়নে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং সংঘাতের ক্ষেত্রে উম, রাষ্ট্রীয় আইনের অন্য আইনের উপর প্রাধান্য, এইটা হবে। নিজস্ব আইন প্রণয়নে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং সংঘাতের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের অন্য আইনের উপরে প্রাধান্য। অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টেট ইন মেকিং ইটস ওন লস অ্যান্ড প্রিভালেন্স অফ স্টেট ল ওভার দ্য আদার ইন কেস অফ দ্য কনফ্লিক্ট। মনে হচ্ছে এটার কারেক্ট আনসার তোমার ডি হবে, মনে হচ্ছে এটা কারেক্ট আনসার ডি হবে। স্টেট সেন্ট্রিক ল মেকিং, স্টেট সেন্ট্রিক ল মেকিং, রাষ্ট্রীয় আইন প্রণয়নে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে কেউ নয়। সংঘাতের সময় রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে অন্য কোনো আইন প্রাধান্য পাবে না, রাষ্ট্রীয় আইনই প্রাধান্য পাবে। 46-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার বলেই আমার এটা মনে হচ্ছে, ডি। 47, জন রলস নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে, ঠিক আছে, জন রলস attempts to establish a overlapping কি এটা কনসেনসাস among which of the following, হ্যাঁ, জন রলস নিম্নলিখিতর মধ্যে কোনগুলির ক্ষেত্রে অধিক্রমিত ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। 47 নাম্বার, হ্যাঁ, সেটা হচ্ছে ধর্মীয় মতবাদ সমূহ, তারপরে হচ্ছে সর্বাঙ্গীন, হচ্ছে তোমার সর্বাঙ্গীনভাবে যৌক্তিক মতবাদ সমূহ, আর উদারনৈতিক মতবাদ সমূহ। ঠিক আছে, আহ, আমার তো মনে হচ্ছে ধর্মীয় মতবাদ সমূহ, হ্যাঁ, এটা সর্বাঙ্গীন যৌক্তিক অথবা জন রলসের থিওরি হচ্ছে পলিটিক্যাল লিবারালিজম। ধর্মীয় মতবাদ সমূহ তো উত্তর হবেই, কিন্তু হচ্ছে উদারনৈতিক মতবাদের কথা বলেছেন, পলিটিক্যাল লিবারালিজম, আর এইটা হবে ধর্মীয় মতবাদ সমূহ আর সর্বাঙ্গীনভাবে যৌক্তিক মতবাদ সমূহ। উদারনৈতিক কোনটির ক্ষেত্রে অধিক্রমণ ঐকমত্য নীতি, এই দুটো হবে। ধর্মীয় মতবাদ সমূহ ও সর্বাঙ্গীনভাবে যৌক্তিক মতবাদ সমূহ, মানে 47-এর বি হচ্ছে কারেক্ট আনসার। কেবলমাত্র 1 এবং 2 সত্য বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে, 1 আর 2 ভীষণ টাফ কোশ্চেন বলে লাভ নেই, ভীষণ ভীষণ টাফ কোশ্চেন। 47-এর 1 আর 2 সত্য হবে, উদারনৈতিক মতবাদ সমূহটা হবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, এটা হবে না, 47-এর বি হচ্ছে কারেক্ট আনসার হবে বলে মনে হয়। 47-এর 48 দেখি, মাইকেল স্যান্ডেল, ঠিক আছে, আনএনকাম্বেয়ার্ড সেলফ বলতে কি বোঝান, কোথা থেকে এই প্রশ্নটা এসছে। মাইকেল স্যান্ডেল আনএনকাম্বেয়ার্ড সেলফ বলতে তিনি কি বোঝেন। 48 নাম্বার, ঠিক আছে, আত্মা যা সমস্ত লক্ষ্যের পূর্ববর্তী এবং স্বতন্ত্র, আত্মা যা যে কোনো রকম কর্তব্য এবং দায়বদ্ধতা থেকে মুক্ত। ঠিক আছে, আহ তারপরে হচ্ছে আত্মা যা জ্ঞানের কর্তা না, আত্মা যা সামাজিক মূল্যসমূহের দ্বারা সীমিত। 48 নাম্বার।
আমি সঠিকটা নাও বলতে পারি, 50-50 চান্সেস, তবুও আমি বলছি এটার উত্তর দ্য সেলফ দ্যাট ইজ প্রায়ার টু অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ অল এন্ডস হলেও হতে পারে উত্তর। আত্মা যা তার সকল লক্ষ্যের পূর্ববর্তী এবং স্বতন্ত্র, মাইকেল স্যান্ডেল। আনএনকাম্বেয়ার্ড সেলফ বলতে আত্মা যা সমস্ত লক্ষ্যের পূর্ববর্তী এবং স্বতন্ত্র বলেই আমার মনে হচ্ছে। 48-এর এ হচ্ছে কারেক্ট আনসার হবে, মনে হচ্ছে। ঠিক আছে, আরেকবার দেখলেও দেখতে হতে পারে এই আনসারটা। আত্মা যা জ্ঞানের কর্তা হবে না, আত্মা কোনো রকম কর্তব্য এবং দায়বদ্ধতা থেকে মুক্ত, এটা হবে না। হ্যাঁ, আত্মা যা সামাজিক মূল্যসমূহের দ্বারা সীমাবদ্ধ, এটাও হবে না। এটাই হবে আত্মা যা সমস্ত লক্ষ্যের পূর্ববর্তী এবং স্বতন্ত্র, মাইকেল স্যান্ডেলের মতবাদ। ঠিক আছে, এটা এটা 48 নম্বরে এ হচ্ছে কারেক্ট আনসার হবে। 49 নম্বর, নারীবাদী দর্শনের আলোকে নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করো এবং সংকেতগুলি সঠিক উত্তর নির্বাচন করো। তারা গতানুগতিক অধিবিদ্যার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন, তারা গতানুগতিক নৈতিকতার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন, তারা গতানুগতিক জ্ঞানবিদ্যার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন। আমার তো কেন জানো এটা মনে হচ্ছে নারীবাদী দর্শন তো, তারা তিনটেই গতানুগতিক ইয়ের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন, অধিবিদ্যাও হবে, নৈতিকতাও হবে, আবার জ্ঞানতত্ত্বও হবে বলেই আমার মনে হচ্ছে। তারা গতানুগতিক অধিবিদ্যার বিরুদ্ধেও আপত্তি উত্থাপন করেছেন, তারা গতানুগতিক নৈতিকতার বিরুদ্ধেও আপত্তি উত্থাপন করেছেন, তারা গতানুগতিক জ্ঞানতত্ত্বের বিরুদ্ধেও তারা আপত্তি উত্থাপন করেছেন। 49-এর ডি কারেক্ট আনসার হলেও হতে পারে, কেবলমাত্র 1, 2 এবং 3 তিনটেই সত্য। 49-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার বলে আমার মনে হচ্ছে। আর লাস্ট আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 50 নম্বর। ইসাইয়া বার্লিনের তত্ত্ব এখানে নিয়ে আলোচনা করেছে, রেস্ট্রেন্ট অন লিবার্টি, ইসাইয়া বার্লিনের তত্ত্ব। সেখানে কি বলছে, ঠিক আছে, যে নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ইসাইয়া বার্লিনের মত অনুযায়ী স্বাধীনতার উপর নিষেধাজ্ঞাকে প্রকাশ করে? হ্যাঁ, স্বাধীনতা, তোমার স্বাধীনতার উপরে নিষেধাজ্ঞা জারি করা। আচ্ছা, একজন ব্যক্তির কর্তব্য সম্পাদনের অসামর্থ্য, একজন ব্যক্তি শান্তিপূর্ণভাবে তার বিরোধী মত প্রকাশের অসমর্থ, হ্যাঁ, একজন ব্যক্তির ধর্মীয় বিশ্বাসগুলি প্রকাশের অসমর্থ, একজন ব্যক্তির দক্ষতা উন্নত করার অসমর্থ। আচ্ছা, এ পার্সনস ইনএবিলিটি টু পারফর্ম ডিউটিস, এই যে এইটা, এটা তোমার প্রকৃতভাবে স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা জারি করা। তোমার কর্তব্যকেই সম্পাদন করতে দেওয়া হচ্ছে না, তোমার কর্তব্য সম্পাদনের অসামর্থ্য। একজন ব্যক্তি শান্তিপূর্ণভাবে তার বিরোধী মত প্রকাশে অসমর্থ না, ধর্মীয় বিশ্বাসগুলি প্রকাশে অসমর্থ না, আর দক্ষতা উন্নত করার অসমর্থও না। দক্ষতা উন্নত করার অসমর্থ। আচ্ছা, একজন ব্যক্তির, আমার মনে হচ্ছে 50 নম্বরের কারেক্ট আনসার তোমার এ হতে পারে, এ হবে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তির কর্তব্য সম্পাদন করার অসমর্থ, তুমি তোমার কর্তব্যই সম্পাদন করতে পারছো না, সেটাই হচ্ছে প্রকৃতভাবে স্বাধীনতার উপরে নিষেধাজ্ঞা, অ্যাকর্ডিং টু ইসাইয়া বার্লিন। তার মানে 50 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ম্যাম বিটা কেন হবে না? কোনটা? বি বি। না, বি এর ওপরেও এটা, বুঝতে পেরেছো? বি, বি আছে, ঠিক আছে, কিন্তু তোমার নিজের কর্তব্য কর্মকেই সম্পাদন করতে দেওয়াকে বাধা দেওয়া, এটাই হচ্ছে তোমার প্রকৃতভাবে তোমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ, সেটা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা। তুমি তোমার কর্তব্যই সম্পাদন করতে পারছো না, ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত তোমার স্বাধীনতার উপরে নিষেধাজ্ঞা, অ্যাকর্ডিং টু ইসাইয়া বার্লিন, আমার যা মনে হচ্ছে। বুঝলে? প্রকৃতভাবে প্রকৃতভাবে এটা হচ্ছে স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। ঠিক আছে, আরেকবার আমি একবার দেখছি, দাঁড়াও, আচ্ছা বইও আছে, এক সেকেন্ড দাঁড়াও, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটার আনসার তোমার হচ্ছে নাকি কর্তব্য সম্পাদনের অসামর্থ্য, নাকি একজন ব্যক্তির, দাঁড়াও, দেখো এখানে এটা বি হলেও হতে পারে, যা মনে হচ্ছে। হ্যাঁ, দ্য পার্সনস ইনএবিলিটি টু পারফর্ম দ্য ডিউটি অফ, নেগেটিভ লিবার্টির কনসেপ্টে ওইটা হবে, তুমি বি যেটা বলছো সেটা, বাট পজিটিভ লিবার্টি না। বি হলেও হতে পারে, বি হলেও হতে পারে।
এ পার্সনস ইনএবিলিটি টু পিসফুলি এক্সপ্রেস হিজ অর হার ডিসেন্ট, এটাও হতে পারে, এটা হবে নেগেটিভ লিবার্টি। বি ইজ দ্য কারেক্ট আনসার হতে পারে। নেগেটিভ সেন্সে, হ্যাঁ এটা হতে পারে। তুমি যেটা বি বলছো, এটা আমার মনে হচ্ছে যে এ আর বি এর মধ্যে বি ইজ দ্য কারেক্ট আনসারই হবে। কিন্তু মানে প্রকৃতভাবে স্বাধীনতার উপরে নিষেধাজ্ঞা মানে হচ্ছে একজন ব্যক্তির কর্তব্য সম্পাদনের কিন্তু অসামর্থ্য, এটাই। কিন্তু নেগেটিভ, দ্য মানে অ্যাকর্ডিং টু ইজাইয়া বার্লিন, রেস্ট্রেন্ট অন লিবার্টি প্রাইমারিলি রেফার্স টু দ্য অ্যাবসেন্স অফ নেগেটিভ লিবার্টি হুইচ ইজ দ্য ফ্রিডম ফ্রম এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স। এটা এটা হয়তো বি আনসারটাই কারেক্ট হবে। বি, একজন ব্যক্তি শান্তিপূর্ণভাবে তার বিরোধী মত প্রকাশের অসমর্থ মনে হচ্ছে। এটা না হয় কালকে যখন আমি 51 নম্বর থেকে 100 নম্বর অব্দি যখন ডিসকাস করবো, তা হয় না হয় আরেকবার এটা আরেকবার দেখেও দেবো। কিন্তু যেটা আমি দেখলাম, মানে অত্যন্ত হাই হাই স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়েছে এবার ডাব্লিউবি সেটে, অত্যন্ত হাই স্ট্যান্ডার্ডের প্রশ্ন। হুম, মানে এতটা জটিল স্টুডেন্টসদের জন্য না করলেও পারা যেত। মানে আমাদের নেটের প্রশ্নই কিন্তু এতটা জটিল কখনো হয় না। মানে যেটা আমি সেটে দেখলাম, এত চওড়া চওড়া লেন্দি প্রশ্ন, এবং সেগুলোকে পড়ে সেই কনসেপ্ট গুলোকে বুঝে সেই মুহূর্তে ওইটুকু টাইমের মধ্যে সেটাকে আনসার করা আমার কাছে তো খুব ডিফিকাল্ট প্রশ্ন বলে মনে হচ্ছে। যেমন এসএলএসটি প্রশ্ন সবার ডিফিকাল্ট মনে হয়েছিল, আমার মনে হয়েছিল স্ট্যান্ডার্ড প্রশ্ন। আর এই প্রশ্নটা আমার কাছে স্ট্যান্ডার্ড নয়, এই প্রশ্নটা আমার কাছে খুবই ডিফিকাল্ট বলে মনে হচ্ছে। স্টুডেন্টসদের আনসার করা ওইটুকু টাইমের মধ্যে খুবই কষ্টদায়ক ব্যাপার। আমি জানি না যে পেপার ওয়ানের প্রশ্ন তোমাদের কেমন হয়েছে। আমি কালকেই পেপার ওয়ানের প্রশ্ন নিয়ে আমি বসবো একটুখানি কালকেই। তো এই গেল তোমাদের আজকে 1 থেকে 50 অব্দি। মোটামুটি ভাবে আমি তো ভুল হতেই পারি, তার কারণ হচ্ছে যে আমি ভুল হতে পারি, তার কারণ আমি তো এত প্রশ্ন খুঁটিয়ে বই থেকে উত্তরগুলো দেখিনি। আমি ভুল হতেও পারি, কিন্তু মোটামুটি ভাবে ঠিক আনসার দেওয়ার চেষ্টা করেছি আজকের ক্লাসে। আগামীকাল বা পরশুদিন 51 নাম্বার থেকে 100 নাম্বার অবধি যে পেপার ওয়ান ভালোই ছিল। আচ্ছা, ভালো ভালো তো, তাহলে তো ভালো, পেপার ওয়ান ভালো ছিল। পেপার টু এত কঠিন প্রশ্ন করার কোনো মানে ছিল না। যাই হোক, এইটা আজকে 1 থেকে 50 অব্দি আলোচনা করলাম, এরপর দিন 51 থেকে 100 অব্দিও আমরা ডিসকাস ম্যাম, করবো। হ্যাঁ বলো রিম্পে। ম্যাম এই সক্রেটিসের প্রশ্নটা অপশনগুলো কি কি ছিল? সক্রেটিসের প্রশ্নের অপশন ছিল, এটাও খুব ইন্টারেস্টিং। দাঁড়া আমি তোকে বলছি। লাস্ট পেজে কিছু পেলে খুঁজে পাওয়ার তো কথা। দাঁড়া আমি তোকে বলছি। দাঁড়া, খুলছে খুলছে না আমার। কত নম্বরের প্রশ্ন ছিল ওটা? এটা এথিক্যাল অল্ট্রুইজম অনেকেই করবে, আমার মনে হচ্ছে ওটা এথিক্যাল ইন্টালেকচুয়ালিজম হবে। বুঝছি, দাঁড়া বুঝতে পারছি না এখন আর। এই তো, দ্য এথিক্যাল ভিউজ অফ সক্রেটিস ক্যান বি সামারাইজড অ্যাজ এথিক্যাল ইগোইজম, এটা হবে না। এথিক্যাল অল্ট্রুইজম, এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম অ্যান্ড এথিক্যাল অ্যাগনস্টিসিজম। হ্যাঁ, এটা ম্যাম সক্রেটিস কিন্তু ইউডিউম্যানিজমকেও স্বীকার করেছেন। এটা যদি থাকতো তাহলে এটা হতো, তাহলে সি নম্বরটাই হবে। কারণ তিনি তো বলেছেন ভার্চু, যে ভার্চু ইজ নলেজ, হুম, এই কথাটা বলেছেন। সেই তবে জন্যই বলছি। আর এটার সাথে সাথে তিনি এটাও বলেছেন, মানে শুধুমাত্র র্যাশনালি এটাকে যে বিচার করেছেন সেটা না, তার সাথে সাথে তিনি ইউডেমনিস্টিক ওটাও বলেছেন, মানে সেলফ রিয়েলাইজেশন এটার কথাও তিনি বলেছেন। হুম, এটার উত্তরটা আমার মনে হচ্ছে এটা, তার আমি আরেকবার দেখেও নিচ্ছি, উত্তরটা একবার চেকও করছি। এটা আমার মনে হচ্ছে যে এটা এথিক্যাল, এটা এথিক্যাল ইন্টালেকচুয়ালিজমে উত্তর হবে, মনে হচ্ছে তাই। আরেকবার চেক করছি।
হ্যাঁ, এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজম, বিকজ ভার্চু ইজ আ ফর্ম অফ নলেজ। ঠিক আছে, নলেজের কথা তিনি এখানে বলেছেন। ইফ পিপল নিউ হোয়াট ইজ রাইট দে উড অটোমেটিক্যালি ডু ইট, বিকজ ডুইং রাইট ইজ দ্য ট্রু সেলফ ইন্টারেস্ট। ঠিক আছে, ম্যাম এটা যদি অপশনে ইউডেমোনিস্টিক কথাটা থাকতো তাহলে ওটা করা যেত। হ্যাঁ ওটা করা যেত। হ্যাঁ। ঠিক আছে, এটা এথিক্যাল যে করেছে আনসারটা ভুল করেছে, এথিক্যাল অল্ট্রুইজম না, এটা এথিক্যাল ইন্টেলেকচুয়ালিজমে আনসার হবে। এই গেল আজকে 1 থেকে 50 অব্দি আলোচনা। হ্যাঁ, কেউ বলবে কিছু? প্লেটোর বরফ সাদা ওটার অ্যান্সারটা কি বললেন? ওটা হচ্ছে প্রথমটা হবে, assertion and reasoning both correct and A is the correct, R is the correct explanation of A. ওটা ইন্দ্রিয় লব্ধ সত্য, ওটা ওটা ত্রুটিপূর্ণ। হ্যাঁ, ওটা আমার যথার্থ জ্ঞান নয়। ঠিক আছে, কেন যথার্থ জ্ঞান নয়? ওর মধ্যে অনেক অ্যাম্বিগুইটি রয়েছে, ওর মধ্যে দ্ব্যর্থকতা রয়েছে। হ্যাঁ, সেই জন্য ওটা নয়। সুতরাং এ ইজ দ্য কারেক্ট আনসার হবে, আমার যা মনে পড়ছে এ। বোথ ট্রু অ্যান্ড এটার কারেক্ট এক্সপ্লানেশন অ্যাকর্ডিং টু প্লেটো। হলো? আচ্ছা, পর একটুখানি শিডিউলটা বলে দিই যে কালকে পেপার 1টা ডিসকাস করে নেব, তারপরে পেপার 2টা আবার ডিসকাস করব। তারপর দিন 24 তারিখে নাইটে আমরা এসএলএসটি স্টুডেন্টসদের নিয়ে বসবো। সবারই ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে। এসএলএসটি স্টুডেন্টসদেরও আমি এখানে আজকে দেখতে পাচ্ছি ক্লাসে। আশা করি ইন্টারভিউ ভালো হয়েছে সকলের। তো সেটা নিয়ে আজকে আর ডিসকাস করছি না, সেটা সেই দিন ডিসকাস হবে, সেই ক্লাসটা ইউটিউবেও থাকবে। প্রচুর স্টুডেন্টস প্রচুর রকম এক্সপিরিয়েন্স করেছে। গ্রন্থ কত সাল, সাল ওয়াইজও পরপর গ্রন্থের নাম ধরেছে। সাল ওয়াইজ বলছি, কিন্তু আমি যে কোনো একটা গ্রন্থের নাম লিখিয়ে তার পাশে সাল লিখিয়ে দিই যে এই সালে এই গ্রন্থটা, ওই সালে ওই গ্রন্থটা, সেটাও কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, তো যেহেতু ডাব্লিউবি সেটের পরীক্ষাটা শেষ হলো, এই সেটের রেজাল্ট বের করতে 1 মাসও লাগবে না ওনাদের, 1 মাসের মধ্যেই সেটের রেজাল্ট আউট হয়ে যাবে। তো তারপরে আশা করছি সিএসসির ইন্টারভিউয়ের ডেট দেবে একটা। ঠিক আছে, তো ওই রকম হুড়োপাড়ি না করে ইন্টারভিউয়ের জন্য 2 মাস আগে থেকে হাতে সময় নিয়ে যদি ইন্টারভিউয়ের প্রিপারেশনটা নেওয়া যায়, সেটার কথা আমি ভেবে দেখছি আগামী 24 তারিখে। আর তার সাথে সাথে কি পরীক্ষার নোটিফিকেশন সামনে আসতে পারে সম্ভাব্য, কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, নেট সেটের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারো, সেই সব কিছু আলোচনা 24 তারিখে করব, আজকে করব না। আর আগামীকালের ক্লাসে আমরা পেপার 1 নিয়েও ডিসকাস করব। সুতরাং এই এই যারা এখন ইন্টারভিউ দিয়েছো, একটু 2টো দিন রেস্ট করো, 24 তারিখ অবধি রেস্ট করো। রেস্ট করার পর নতুন উদ্যমে তোমরা পড়াশুনো করার জন্য রেডি হয়ে যাও। হ্যাঁ, পথ অনেক রকম খোলা আছে। তো কোন পথে তুমি যাবে সেটা তোমাকে, না নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং থাকে না নেট সেটে, নেট সেটে নেগেটিভ মার্কিং হয় না। ঠিক আছে, তো কিভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে আগামী দিনগুলোতে? পড়াশুনো তোমাদের অনেকটা এগিয়ে গেছে, সেই পড়াশোনাটাকে আর নষ্ট করো না। হ্যাঁ, তার কারণ আহ, যেমন বলেছিলাম এই বছরটা সেই রকমই দাঁড়ালো। আগে থেকেই বলে দিয়েছিলাম যে এই বছর কিভাবে পরীক্ষাটা হবে, তো সেইভাবেই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। পুরো বিষয়টা 24 তারিখে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আগে 24 তারিখে পুরো কমপ্লিট হোক, তখন সবার সাথে 24 তারিখ নাইটেই আমরা সবার সাথে বসবো। আর আগামীকালের ক্লাসে সেটের পেপার 1-এর যে প্রশ্নপত্র, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ম্যাম কালকে কখন ক্লাস নেবেন? কালকে রাতেই ক্লাস নেব।